গায়ে হলুদের রাতে একটা প্রতারকের মিথ্যে আশ্বাসে পালিয়ে যাওয়াটাই ছিল আমার জীবনে সবচেয়ে বড় অভিশাপ। আজ 25টা বছর পেরিয়ে আমার জীবনটা পুরোপুরি বদলে গেছে। অথচ আজ কেন এই অভিশপ্ত মুখটা আমাকে দেখাতে হলো? এই মুখ তো বেঁচে থাকতে আর দেখতে চাইনি আমি। চোখের চশমাটা আধখোলা অবস্থায় জোহানা তার প্রাক্তন প্রেমিক রুমানের ছবির দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিলেন। নিজের ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এই বাড়িতে এসেছেন তিনি। ঘরের কর্তার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন বেশ খানিকক্ষণ হলো। হঠাৎই তার চোখে পড়ল 25 বছর আগের খুব চেনা একটা মুখের দিকে। সেটা ছিল পারিবারিক সদস্যদের নিয়ে একটা বাঁধাই করা ফ্রেম। জোহানার বুঝতেই বাকি রইল না এটা রুমানের পরিবার, এবং ভুলক্রমে আজকে তার বাড়িতেই সে পা রেখেছে। বুঝতে পারার সাথে সাথে সে উঠে দাঁড়িয়ে গেল। না না, এখানে আর এক মুহূর্তও নয়। কোনো প্রতারকের বাড়িতে তার ছেলের বিয়ে হতে পারে না। জোহানা নিজের হাত ব্যাগটা সোফা থেকে নিয়ে পেছনে ঘুরে দরজার দিকে এগিয়ে যাচ্ছেন, তখন রুমানের স্ত্রীর ডাক। এই, আপনি কোথায় যাচ্ছেন? এই তো উনি এসেছেন। রুমানের স্ত্রীর সাথে রুমানাও একটু এগিয়ে এসে বলল, কি মিসেস রশিদ, খুব তাড়া মনে হচ্ছে। সে যাই হোক, এসেছেন যেহেতু আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আলাপ আলোচনা সুষ্ঠুভাবে করার পর তবেই যাবেন। এদিকে আমার মেয়ে প্রায় 1 মাস ধরে বলতেছে ইনামের মা কথা বলতে আসবে। আপনি কিনা এসে কথা না বলেই চলে যাওয়ার জন্য দরজায় দাঁড়িয়ে আছেন। আসুন আসুন, বসুন। বলে এই রুমান গিয়ে সোফায় বসলো। তার স্ত্রীকে বলল, আমাদের হবু বেআইন সাহেবা আর আমার জন্য 2 কাপ কফি নিয়ে এসো। তারপর দুপুরের খাবার আয়োজন করো, উনি খেয়ে যাবেন। রুমানের কথায় মাথা নেড়ে তার স্ত্রী চলে গেল। জোহানাও চলে যেতে চাইল, তারপর ভাবল সে তো চোর নয়, সে কেন পালাবে? সেটাও কিনা একটা অপরাধীর থেকে। জোহানা ফিরে তাকালো, দেখল রুমান সাহেব পেপারের দিকে তাকিয়ে আছেন। জোহানা বিপরীত পাশে সোফার উপর ব্যাগটা রেখে বসলেন। উপস্থিতি টের পেয়ে রুমান সাহেব পেপারটা নামিয়ে বললেন, তারপর কি সিদ্ধান্ত নিতে চাচ্ছে? বলতে গিয়েও রুমান সাহেব থেমে গেলেন। জোহানার দিকে তাকিয়ে তিনি নিজের চোখ কচলেন। তড়িঘড়ি করে টেবিল থেকে নিজের চশমাটা চোখে দিয়ে অস্পষ্ট স্বরে ফিসফিস করে বলল, জুহি, তুমি এখানে কিভাবে? মানে তুমি তুমি রশিদ সাহেবের? জোহানা চেয়ারটা টানাটানি করে বলল, হ্যাঁ, আমি মিস জোহানা রশিদ। মনে আছে তাহলে আমার কথা? রুমান সাহেব উঠে দাঁড়িয়ে গেল। নিজের পুরনো স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে জেগে উঠেছে। তিনি কি বলবেন ঠিক বুঝতে পারছিলেন না। কোনো রকমে বললেন, আমার মেয়ে তাহলে ইনাম, মানে তোমার ছেলেকে 3 বছর ধরে ভালোবাসে? এটা কিভাবে সম্ভব জুহি? জোহানা এবার উঠে দাঁড়িয়ে বলল, আমি যদি জানতাম আমার ছেলে ইনাম আপনার মতো একটা প্রতারকের মেয়ের সাথে এতদিন সম্পর্ক রেখে আসছে, তাহলে আমি কবেই এ রীতি টানতাম। এই সম্পর্ক মেনে নেওয়া অসম্ভব। বলে দিবেন আপনার মেয়েকে। রাগে আর জেদে জোহানার নাক লাল হয়ে আছে। চোখ দুটোতে সেই ঘৃণাগুলো চিকচিক করছে। জোহানা এক মুহূর্ত আর দাঁড়ালো না। দরজা খুলে দরজাটা একটু ধাক্কা দিয়ে লাগাতে যাবে, তখন খেয়াল করলো রুমান হাত উঁচিয়ে বলার চেষ্টা করছে, জুহি দাঁড়াও, কিন্তু সেটার সুযোগ না দিয়েই মুখের উপর দরজাটা আওয়াজ করে বন্ধ করে চলে আসলো। রুমানের স্ত্রী কফি হাতে এসে রুমানাকে জিজ্ঞাসা করলো, কোথায় উনি? আর দরজা এত জোরে লাগিয়েছিল কে? বুঝতে পারছি না, উনি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলেন কেন? শেষ পর্যন্ত কিনা চলেই গেল। তার কোনো কথার জবাব দিল না রুমান। কফি হাতে ধরিয়ে দিয়ে আবার বলল, কি গো, বিয়ের ব্যাপারে কিছু বলল? রুমান সাহেব কিছু বলতে যাবে, তখনই তার মেয়ে উষা আস্তে আস্তে লাজুক চেহারা এসে দাঁড়ালো। তিনি মেয়ের মুখের দিকে তাকিয়ে নীরব হয়ে গেলেন। রুমান সাহেবের ভুলের প্রায়শ্চিত্ত তার মেয়ের স্বপ্ন আশা ভরসাগুলো বিসর্জন দিয়ে পূরণ হবে, তিনি সেটা কল্পনাও করতে পারেননি। কিছুক্ষণ চুপ করে আছে সবাই। উষা আস্তে আস্তে আবার নিজের রুমে চলে গেল। রুমান সাহেব এখনো চুপ। বিরক্ত হয়ে তার স্ত্রীও চলে গেল। এদিকে রশিদ সাহেব ও ইনাম জোহানার জন্য অপেক্ষারত। সে বাসায় যাওয়ার সাথে সাথে ইনাম দৌড়ে এসে মায়ের ব্যাগটা নিয়ে পেছনে পেছনে আসতে লাগলো। জোহানা গিয়েই বিছানায় হেলে পড়লেন। তার কপালে ঘামের উপস্থিতি স্পষ্ট দেখা যাচ্ছে। ইনাম ড্রয়ার খুঁজে এসির রিমোট বের করে এসি চালু করলো। যেহেতু শীতকাল, তাই এসিরও দরকার নেই, তাই রিমোটও সামনে ছিল না। নিজের মাকে এভাবে অস্থির অবস্থায় দেখে ইনামের কলিজায় কেমন যেন মোচড় খাচ্ছে। উষা আর তার বিয়ে নিয়ে কোনো ঝামেলা হয়নি তো? সেই সময় ইনামের বাবাও রুমে প্রবেশ করলেন। বিছানায় এসে বসে ছেলের দিকে তাকিয়ে বললেন,
জুহি, তুমি উষাদের বাসায় গেলে আর তোমার ছেলে এই সময়ের মধ্যে 50 বার বাড়ির গেটে গেছে আর আসছে। বাবার কথা শুনে ইনাম লজ্জায় মাথা নিচু করে রাখল। তার বাবা আবারও বলল, এর আগে আমি তাদের সাথে কথা বলেছিলাম বলে এবার আমাকে না নিয়ে নিজে একাই গেলে? তা কি বলে আসলে শুনি? ইনামও বাবার কথার সঙ্গে মাথা নাড়িয়ে মনোযোগী হলো মায়ের কথা শুনতে। কিন্তু জোহানা চোখ বন্ধ করে কাঁথাটা এগিয়ে দিতে বলল। ইনাম অবাক হয়ে বলল, আম্মু, কি হয়েছে তোমার? এখনই ঘামছিলে আর এখনই তুমি ঠান্ডায় কাঁপছো। কি হয়েছে উষাদের বাড়িতে? ওরা কি রাজি হয়নি? জোহানা ছেলের দিকে তাকিয়ে বলল, ইনাম, প্লিজ মাকে একটু একা ছেড়ে দাও, তোমাকে পরে সব বলবো। ইনাম বিমর্ষ চেহারায় উঠে চলে গেল। নিজের ছেলের দিকে তাকিয়ে জোহানার এখন ভীষণ খারাপ লাগছে। তিনি সারা জীবন ভেবে এসেছেন নিজের ভালোবাসার মানুষকে তিনি পাননি, তাই ওনার সন্তানের ভালোবাসাকে কখনো হারাতে দেবেন না। সত্যি দিতেন না। উষা যদি একটা রাস্তার মেয়েও হতো তিনি মেনে নিতেন, কিন্তু যার জন্য জোহানার জীবনটা বেহাল দশা হয়েছে, যার জন্য নিজের পিতার মৃত্যুর দায়ভার কাঁধে নিয়ে 25টা বছর নিজের মাকেও দেখার সুযোগ হারিয়েছে জোহানা, সে তার মেয়েকে কি করে নিজের ছেলের বউ করবে? সেই সময় রশিদ সাহেব জোহানার হাতের উপর আস্তে করে হাত রাখলেন। তাতে জোহানা একটুও চমকালো না, কিন্তু শব্দ করে কেঁদে ফেলল। রশিদ সাহেব অবাক হয়ে বললেন, জুহি, জুহি, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? তোমার মায়ের কথা মনে পড়ছে? কিংবা তোমার আত্মীয় কাউকে রাস্তায় দেখেছো? জোহানা রশিদ সাহেবের হাতে ধরা অবস্থায় উঠে বসলেন। রশিদ সাহেব ভাবলেন নিশ্চয়ই জোহানা নিজের পরিবারের কোনো চিহ্নের মুখোমুখি হয়েছে। এর আগেও এমন হয়েছে। তার চাচাতো বোনকে জ্যামে আটকা অবস্থায় হুট করে দেখেছিল। ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বলার অধিকার ছিল না তার, কিন্তু তার মায়ের কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছিল। সেদিনের পর থেকে জোহানা অনেক দিন নিজের পরিবারের কথা মনে করে কেঁদেছে। রাতের বেলা ঘুম থেকেও মা মা কিংবা বাবা বাবা বলে কেঁদে উঠেছে। এরপর রশিদ সাহেব অনেক চেয়েছেন তিনি শেষবার তাদের পায়ে নত হয়ে ক্ষমা চাইবেন, কিন্তু জোহানা সেটাও মানতে রাজি ছিল না। কারণ রশিদ সাহেবের তো সেদিন কোনো দোষ ছিল না, তাহলে তিনি কেন মাপ চাইবেন? জোহানা আর স্বামীর হাতটা আরো শক্ত করে ধরে ফোপাতে ফোপাতে বলল, ইনাম, উষা মানে উষার বাবা রোমান সিদ্দিকী, আমি কি করে ওই বাড়িতে নিজের ছেলেকে বিয়ে করাবো? কিন্তু আমার ছেলের চেহারাটা দেখেছিলে তুমি? আমি নিতে পারছি না কিছু। রশিদ সাহেব এখনো কিছু বুঝতে পারল না। তিনি বললেন, হ্যাঁ, রোমান সিদ্দিকের মেয়েই তো উষা। কি হয়েছে ওই বাড়িতে? তুমি কি করে ভুলে গেলে রোমান কে ছিল? মনে নেই 25 বছর আগে আমাকে ঠিক কোন অবস্থায় তুমি বিয়ে করেছিলে? নিজের পরিবার যখন আমাকে তাদের মেয়ে বলতে অস্বীকার করেছিল, শুধু পরিবার না, পুরো গ্রামবাসী আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। নিজের প্রেমিক মাঝ রাস্তায় ফেলে হারিয়ে গিয়েছিল। ঠিক সেই সময় একটা মানুষই আমাকে ভরসা দিয়েছিল, সেটা তুমি। আমি সব হারিয়েও শুধু তোমায় নিয়ে পুরো পৃথিবী ভুলে গিয়েছিলাম। এত বছর পরে নিজের সন্তানের জীবনের সাথে জড়িয়ে সেগুলো কেন আজ সামনে আসতে হচ্ছে? না না, আমি চাই না এই সম্পর্ক। আমি আমার ছেলের বিয়ে ওই বাড়িতে দিতে পারবো না। রশিদ সাহেবের বুকে মুখ গুজে জোহানা কাঁদতে লাগলো। ওনার সবকিছু বুঝতে আর কষ্ট হলো না। এত বছর পর রোমানের নামটা মনে না থাকারই কথা, কারণ জোহানা সেদিনের পর এই নামটা আর উচ্চারণ করেনি। তাছাড়া রশিদ সাহেব তখন রোমানকে দেখেওনি। রোমান আর জোহানার প্রথম দেখা হয়েছিল ট্রেনে। পরিবারের সঙ্গে জোহানা সিলেট থেকে ঢাকা গমন করছিল, আর রোমান বন্ধুদের সাথে সিলেটে ভ্রমণ করে নিজের শহরে ফিরছিল। দুজনের সেট পাশাপাশি ছিল। প্রথম দেখাতেই রোমান জোহানার প্রেমে পড়ে গিয়েছিল। রোমানের ভাবভঙ্গিতে জোহানা সবকিছু স্পষ্ট বুঝতে পেরেছিল। রোমানের বাঁকা হয়ে তার দিকে তাকিয়ে থাকা কেন জানি জোহানকে এলোমেলো করে দিচ্ছিল। সেদিন জোহানা বুঝতে পেরেছিল প্রথম দেখাতেও প্রেমে পড়া যায়। ট্রেন থেকে নামার সময় দরজার সামনে ভিড় ছিল। তখন তার পরিবারের চোখের আড়ালে রোমান তার হাত ধরে ফেলেছিল। জোহানা কোনো রকমে হাত ছাড়িয়ে ট্রেন থেকে নেমেছিল, কিন্তু আর রোমানকে তখন আর দেখতে পায়নি। তার ভেতরটা কেমন যেন করছিল। কথা বলার কোনো মাধ্যম যে নেই, তার উপর তার ঠিকানা কিছুই সে জানে না। চারপাশে যতটা সম্ভব সে রোমানকে খুঁজেছিল, কিন্তু পায়নি। ঢাকাতে তার আত্মীয়ের বাসায় গিয়েও তার মনে হয়েছিল তাদের নিশ্চয়ই আবার দেখা হবে, কিংবা ছেলেটার সাথে তার কথা হবে। রাতে পোশাক পরিবর্তন করতে জোহানা তার কাঁধ ব্যাগে চেন খুলতে যাবে, তখনই সেখানে আটকে থাকা একটা ছোট্ট কাগজ নিচে পড়ে গেল। কাগজটা খুলে দেখলো সেখানে লেখা রোমান সিদ্দিক এবং তার নিচে নাম্বার দেওয়া।
জোহানা বুঝতে পেরেছিল ট্রেন থেকে নামার সময় ভিড়ের মধ্যে রোমান এই কাজ করেছে। একগাল হেসে লেখাটার উপর তাকিয়েছিল অনেকক্ষণ। তখন সবার হাতে হাতে মোবাইল ছিল না। তাদের বাসায় একটা ল্যান্ডফোন এবং শুধুমাত্র তার বাবার হাতে একদম নর্মাল নোকিয়া একটা সেট ছিল। নাম্বারটা জোহানা এতবার পড়েছিল যে মুখস্থ হয়ে গেছে। পরের দিন তার বাবার কাছ থেকে লুকিয়ে মোবাইল এনে রোমানকে ছোট্ট করে মিসড কল দিয়েছিল, কারণ টাকা কেটে গেলে তার বাবা বকা দেবে, আর তখন প্রতি মিনিটে অনেক টাকা কেটে যেত। মিসড কলের সাথে সাথে রোমান কল ব্যাক করেছিল। তার কথা ছিল সে জোহানার ফোনের অপেক্ষায় ছিল। এরপর থেকে লুকিয়ে লুকিয়ে কয়েক মিনিট কথা হতো তাদের। এই থেকে গভীর সম্পর্ক। দুজন দুজনের প্রতি ছিল তীব্র আকুলতা। সেবার ঢাকা থেকে আসার সময় জোহানার কথা মতো রোমান স্টেশনে এসে আগে থেকেই তাকে দেখার অপেক্ষা করছিল। লোকচক্ষু ফাঁকি দিয়ে সেদিন চোখে চোখে তাদের অনেক কথা হয়েছিল। এটাই ছিল তাদের প্রেমে দ্বিতীয় এবং শেষ দেখা। কিন্তু দীর্ঘ 2 বছর তাদের ফোনে কথা হতো। খুব বেশি না, 2-3 মিনিট কথা বলার মধ্যে রোমানের জন্য আকাশসম অনুভূতি খুঁজে পেত জোহানা। অনার্স 2য় বর্ষে উঠেছিল তখন, যখন জোহানার বিয়ে ঠিক হয়। জোহানা যথেষ্ট সুন্দরী ছিল, যার জন্য যে কেউ একবার দেখলে প্রেমে পড়তে বাধ্য। অনেকেই জোহানাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে সবচেয়ে পাগলাটে ছিল রশিদ। কিন্তু সে বকাটে ছেলেদের সাথে থাকত। আচরণও ছিল বকাটে, কিন্তু জোহানার দিকে সে ছিল দুর্বল। রশিদের জন্য জোহানাকে কেউ ডিস্টার্ব করতে সাহস পেত না। রশিদের মা বাবা ছোটবেলায় মারা গিয়েছিল। বড় ভাই ভাবিদের কাছে অনেকটা অবহেলায় সে বড় হয়েছে, তাই পড়ালেখা ম্যাট্রিক পর্যন্ত গিয়েই থেমে গিয়েছিল। কিন্তু রশিদের বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ পেয়েছিল অনেক, যার কিছু কিছু বিক্রি করেই সে নিজের মতো টাকা ওড়াতো। জোহানার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে সে জোহানার বাবার কাছে গিয়ে অনেক আকুতি করেছিল তাকে বিয়ে করার, কিন্তু তাকে অযোগ্য বলে ফিরিয়ে দিয়েছিল জোহানার বাবা। জোহানা শুনেছিল এরপর নাকি রশিদ নেশা করত। গায়ে হলুদের আগের রাতে জোহানার জানালার কাছে এসে রশিদ চিৎকার করে করে বলেছিল, মনে রেখো, তোমারে না পাইলে আমি এইভাবে তিলে তিলে মইরা যামু। কিন্তু রশিদ জানতো না জোহানা এই বিয়েতেও রাজি নয়। রশিদ এটাও জানতো না গোপনে জোহানার অন্য কারোর সাথে প্রেম ছিল। পরের দিন গায়ে হলুদের রাতে সে রোমানের সাথে কথা বলেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল জোহানা। রাতের ট্রেনে এসে ঢাকা গিয়েছিল। পৌঁছাতে ভোর প্রায় হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে রোমান ছিল না। সকাল হওয়ার পরে বাইরে থেকে তার নাম্বারে অনেকবার ট্রাই করেছিল, কিন্তু রোমানের নাম্বার চিরতরে বন্ধ। সারাদিন অপেক্ষা করে কাঁপা কাঁপা হাতে সাথে নিয়ে আসা ব্যাগটা আবার হাতে তুলে নিয়েছিল জোহানা। যেমন রাতে বের হয়েছিল তেমন রাতে এসে নিজের বাড়ির প্রাঙ্গণে পা রেখেছিল। তবে বিয়ে হচ্ছে না, তবুও বাড়িতে ছিল গ্রামের মানুষের উপচে পড়া ভিড়। সবাই কাঁদছিল। বাড়িতে শুধুই শোরগোল। লোকজন কি জানি কি বলা বলি করছিল। জোহানা আড়াল থেকে শুনল কে জানি বলছে বাপের একটা আদরের মেয়ে ছিল, বিয়ের আগের দিন কার সাথে যেন পালিয়ে গেছে। মেয়ের শোক, লোকজনের নিন্দা আর বরপক্ষ থেকে অপমান মেয়েটার বাবা সহ্য করতে পারে নাই। হার্ট অ্যাটাক করেছে। হাসপাতালে নিয়েছিল, কিন্তু বাঁচাতে পারে নাই। মেয়ের স্বামী হারিয়ে মেয়ের মাও পাগল পাগল অবস্থা। এটা শোনার পর জোহানের পুরো পৃথিবী এইখানেই থেমে গিয়েছিল। অজান্তেই সে চিৎকার করে উঠেছিল। সাথে সাথে তার কাছে লোকজন জড়ো হয়ে যায়। সবাই খুব বাজেভাবে বকছিল তাকে। চিনে না এমন মানুষও তাকে মারতে এসেছিল সেদিন। তার মা তার ফিরে আসার কথা শুনে বলেছিল কোনোভাবেই যেন তার বাবার মরা মুখ তাকে দেখতে দেওয়া না হয়, এবং ওনার সামনেও যেন কোনোদিন না আসে, তাহলে উনিও তার স্বামীর মতো চলে যাবেন। নষ্টা কলঙ্কিনী বলে ঘাড় ধাক্কা দিয়ে লোকজন তাকে বের করে দিয়েছিল। তার জানা ছিল না সে তখন কোথায় যাবে এবং কি করবে। কিন্তু একটা মানুষ কোনো কিছু না জেনে শুনেই তার হাতটা ধরেছিল এবং কাজী ডেকে বিয়ে করেছিল। সেই ছিল আজকের রশিদ। বিয়ের রাতে রশিদ কি হয়েছিল একবারও জিজ্ঞেস করেনি, তাও জোহানা তাকে সব বলেছিল। কেন জানি মানুষটা চোখ বন্ধ করে তার সব কথা বিশ্বাস করে নিয়েছিল। রশিদের জায়গায় অন্য কেউ হলে নিশ্চয়ই অনেক কিছু ভাবত। রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে পরের দিন রাতে ফেরা একটা মেয়ের জন্য কোনো স্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু অঢেল বিশ্বাস নিয়ে তারা নতুন গন্তব্য শুরু করেছিল। জোহানার জন্য সব খারাপ কাজ ছেড়ে দিয়েছিল রশিদ। গ্রাম থেকে তারা শহরে বাসা নিয়েছিল। তার পাওয়া গ্রামের জমি বিক্রি করে রশিদ ব্যবসা শুরু করে। 1 বছরের মাথায় তাদের কোল আলো করে ইনহাম জন্ম নেয়। ভাগ্যধারায় কয়েক বছরে তার ব্যবসা উন্নতি হতে থাকে। এর 7 বছরের মাথায় তারা ঢাকা চলে আসে। ধীরে ধীরে রশিদ হয়ে যায় শহরে একজন নামকরা ব্যবসায়ী। তাদের কোনো কিছুরই এখন কমতি নেই।
বাড়ি গাড়ি, ছেলেটাও মানুষের মতো মানুষ। কিন্তু জোহানার ভেতর এখনো সেই শূন্যতা, সেদিনের করা ভুলটা তাকে কুড়ে কুড়ে খায়। তার জন্য তার বাবা মারা গেছে, তার মা তাকে অস্বীকার করে। সেদিন তার মা তাকে কতটা ঘৃণা করলে রাতের আঁধারে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিল। জোহানা ভাবে, নিজের বাবার কাছে তো বেঁচে থাকতে মাপ চাওয়ার সুযোগ নেই, অন্তত নিজের মায়ের কাছে যদি মাপ পেত, হয়তো মৃত্যুকালেও সে কিছুটা স্বস্তি পেত। কিন্তু তার সাহস হয় না। রশিদ সাহেব জোহানার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি যা চাইবে তাই হবে জুহি। তুমি যদি চাও ইনামের বিয়ে হবে না ওই বাড়িতে। কিন্তু জোহানা আশ্বস্ত হতে পারছে না। কি করে হবে? তার ছেলের ভালোবাসাকে তিনি প্রথম থেকে সাপোর্ট করেছেন, উষাকে তিনি দেখেছেন এবং মাঝে মাঝে কথাও বলেন। এখন নিজের অতীতের জন্য দুটো মনকে তিনি কি করে ভেঙে দেবেন? জোহানা ভালো করেই জানেন তার ছেলে তার বাধ্য, এবং কোনো কিছু না জেনেও মায়ের কথায় সে উষার কাছ থেকে ফিরতে চাইবে। কিন্তু ইনাম ভেতরে ভেতরে পুড়ে ছাই হয়ে যাবে। মা হয় জেনে বুঝে সেটা কি করে সহ্য করবেন জোহানা? জোহানা রশিদ সাহেবের হাতটা ছেড়ে আস্তে আস্তে ইনামের রুমের দিকে গেলেন। রুমে ঢোকার আগেই দেখলেন ইনাম রুম থেকে বের হওয়ার জন্য উদ্যত হয়েছে। মাকে দেখেই বলল, আম্মু, তুমি একটু সুস্থ বোধ করছো? তুমি আসলে কেন? আমাকে ডাকতে পারতে, এমনিতেও আমি এখন যেতাম। মা, একদম ঠিক আছি আমি বাবা, আসো রুমে আসো। ইনাম তার মায়ের সাথে গিয়ে বসলো। তার মা কিছু বলতে চাইল, তার আগেই ইনাম বলল, আম্মু, উষার আব্বু নাকি বিয়েতে অমত নেই, কিন্তু তুমি চাচ্ছ না, এমন কিছুই বলল উষা। আমি একদম বিশ্বাস করিনি। সে হয়তো মজা করেছে। আমি তো ভালো করেই জানি তুমি উষাকে কতটা পছন্দ করো। ছেলের কথা শুনে জোহানার চোখ আবার ছলছল করে উঠল। মাথা নেড়ে বলল, হ্যাঁ, উষা ঠিকই বলেছে ইনাম। ইনাম তার মায়ের কথা বিশ্বাস করতে পারছিল না। সব ঠিকঠাক হওয়া সত্ত্বেও তার মা কি করে বিয়েতে অমত করতে পারে? কারণ ছোটবেলা থেকে আজ পর্যন্ত তার মাকে কোনো ঝামেলা করতে দেখেনি। এমনকি ইনাম জানে তাদের কোনো রিলেটিভ কেউই নেই, তাই কোনো সংঘর্ষ হওয়ারও সুযোগ নেই। সে শুধুই নিজের মা বাবার সঙ্গে একা একা মানুষ হয়েছে। এর মধ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গোটা কয়েক বাড়তি মানুষের সাথে পরিচয়। কিন্তু সে যা চেয়েছে তার মা কোনো দিন তাতে বাধা দেয়নি, কারণ তার মা জানে তার ছেলে ভুল কিছু করছে না। ইনাম এত সহজে মায়ের মুখে মুখে কথা বলে না, কিন্তু এই মুহূর্তে সে প্রশ্ন করেই ফেলল, উষাকে তোমার ভালো লাগে না? নাকি তাদের পরিবারকে তোমার পছন্দ হয়নি আম্মু? না না, উষা খুব ভালো মেয়ে, কিন্তু ব্যাপারটা আসলে ভিন্ন। তোমাকে কিছু হলেও জানানো উচিত। উষার বাবার সাথে আমার খুব পুরনো শত্রুতা আছে, যার জন্য আজ পর্যন্ত তুমি তোমার নানা বাড়ির মুখ দেখার অধিকার হারিয়েছ, আর আমি হারিয়েছি আমার বাবাকে। সবকিছুই আসলে বলা দরকার হলে বুঝতে পারছি না আসলে কি বলবো। আমি ভাবতে পারিনি এমন একটা দিন আসবে যখন কিনা আমার ছেলেকে আমার অতীত জানাতে হবে। বলতে বলতেই জোহানা কেঁদে ফেলল। ইনাম মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, আমি কিছু শুনতে চাই না আম্মু, তুমি যা বলবে তাই হবে। প্লিজ তুমি স্থির হও। জোহানা কি যেন ভাবলো, তারপর বললেন, আমি একদম ঠিক আছি। দুপুরে তুমি আর তোমার বাবা কি খেয়েছো? আমি ভাত রান্না করছি আর বাবা মাছ ভাজছে, কিন্তু তোমার জন্য অপেক্ষা করতে করতে বিকেল পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনো খাইনি। চলো একসাথে খেয়ে আসি। জোহানা উঠে কিচেনের দিকে চললেন। পেছনে তার ছেলে রশিদ সাহেবকে ডেকে এনে সেও চলল। অন্যদিকে উষাও ভালো করে কিছুই জানে না, শুধু জেনেছে ইনামের মা বিয়েতে রাজি না। তার বাবা তার মাকেও শুধু এইটুকুই বলেছে নাকি। এতদিন ভেবে এসেছিল তার বাবা ইনামের কোনো ত্রুটি ধরে না, কারণ ইনাম এখনো কোনো চাকরি করে না। বাবার ব্যবসা দেখাশোনা করে এবং পড়ালেখা কন্টিনিউ করে। কিন্তু উষার ভাবনা উল্টো হলো। যেদিকে তার কোনো ভয় ছিল না সেদিক থেকেই বাধা আসছে। কিন্তু উষা ভীষণ নাছোড়বান্দা, যে কোনো মূল্যে নিজের ভালোবাসাকে হারাতে দেবে না সে। কিন্তু অজান্তেই সে কান্না থামাতে পারছে না। ইনামকে হারানোর কথা উষা এক মুহূর্তের জন্যও ভাবতে পারে না। সত্যি সত্যি যদি ইনামের সাথে বিয়ে না হয় তাহলে সে একদম পাগল হয়ে যাবে, কারণ ইনামকে খুব ভালোবাসে উষা। উষা ইনামের মতো এতটাও সাদাসিধে না, যথেষ্ট প্রতিবাদী এবং একঘেয়ে, খুব জেদদার। রাতে তার বাবাকে সে নিজেই জিজ্ঞাসা করলো ইনামের মায়ের মতামত বদলে যাওয়ার পিছনে তার বাবার কোনো হাত আছে কিনা। রোমান সাহেব সেই প্রশ্নটা যত সম্ভব এড়িয়ে গেলেন। তারপর জোর গলায় বললেন, তোমাকে আমি অন্যত্র বিয়ে দিব, ইনামের চেয়ে অনেক ভালো ছেলের সঙ্গে। তার বাবার কথা শুনে উষা রেগে গিয়ে চরম মতদ্বৈধতা করলো। চিৎকার করে বলল, পালিয়ে যাব আমি ইনামের সাথে পালিয়ে যাব বলে দিলাম। আমাকে আর কোথাও বিয়ে দিতে পারবে না। যদি চেষ্টা করো তোমার নাক কাটা যাবে।
অসম্মানিত হবে সবার সামনে। রোমান সাহেব মেহের কথা শুনে হাসলেন। এত অদ্ভুত হাসি উষা এর আগে তার বাবাকে হাসতে দেখেনি। সে কিছুটা সংকোচ পড়ল। হাসছো কেন? বিশ্বাস হয় না পালিয়ে যাওয়ার মতো সাহস আমার আছে? আমি চাই তুমি পালিয়ে যাও, কিন্তু ইনাম তোমার সাথে পালাবে তো উষা? বলেই রোমান সাহেব আবার হাসতে লাগলেন। নিশ্চয়ই পালাবে। ইনাম আমার জন্য সব করতে পারে। এত কনফিডেন্স তোমার? তাহলে ওরে ফোন দিয়ে পালিয়ে যাওয়ার ব্যাপারে জানাও। ও যদি রাজি হয় তাহলে আমি কিছুই বলবো না, কিন্তু রাজি না হলে আমি আমার পছন্দে তোমাকে অন্য জায়গায় বিয়ে দেব। কারণ ইনামের মা যেটা চাইবে না সেটা আমিও চাই না। উষা বাবার দিকে একবার তাকিয়ে দৌড়ে নিজের রুমে গেল। গিয়ে ইনামকে ফোন করলো, কিন্তু ওপাশ থেকে ব্যস্ত বলছে। উষা অনলাইনে গেল। গিয়ে যা দেখলো সে বিশ্বাস করতে পারছিল না। ইনাম তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। না না না, এটা কি করে হতে পারে? ইনাম কি করে তাকে ব্লক করে দিতে পারে? কি হয়েছে ইনামের? তাছাড়া তার বাবার অদ্ভুত হাসি, ইনামের এভাবে ব্লক করে দেওয়া সব ঠিক থাকার পরেও ইনামের মা বিয়েতে অমত করার পেছনে কিছু তো আছে। কি কারণ থাকতে পারে সে বুঝে উঠতে পারছে না। আর একটা প্রশ্ন তার মাথায় ঘুরছে, তার বাবা এই ব্যাপারে কি করে শিওর হলো ইনাম তার সাথে পালিয়ে যাবে না? এতটা কনফিডেন্স ওনার কি করে আসে? সত্যি কি আছে এই পুরো ঘটনার পেছনে? উষা কি করবে সত্যি বুঝতে পারছিল না। বিকেলেই তো ইনামের সাথে কথা বলছিল উষা। এর মধ্যে কি হয়ে গেল যার জন্য ইনাম তাকে সবখান থেকে দূরে সরাতে চাইছে? তাহলে ইনাম কি তার জীবনে আর থাকতে চাইছে না? ভালোবাসায় পরিবর্তন নাকি কোনো বাধ্যবাধকতা? পরের দিন রোমান সাহেব যে শর্ত দিয়েছিল সেটার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেন। যখন জানলেন ইনাম পালাবে দূরে থাক, উষার সাথে কথা বলার সব মাধ্যম বন্ধ করে দিয়েছে, তখন তিনি উষাকে জানালেন তাকে নাকি বিকেলে পাত্রপক্ষ দেখতে আসবে। কিন্তু উষা তার বাবার কথাকে একদম পাত্তা দিল না। সে জানে তার ইচ্ছের বিরুদ্ধে তার বাবা কিচ্ছু করবে না। দুপুর পেরুতেই উষা ব্যাগ গোছাতে শুরু করলো। খাওয়া দাওয়া করে তৈরি হয়ে সুন্দর করে তার বাবাকে বলল, বাবা, আমি ইনামদের বাসায় যাচ্ছি। সে আমাকে সবখান থেকে ব্লক করেছে না, এবার দেখবো ও কি করে ফিরায়। ততক্ষণে উষার মা এসব দেখে হাউমাউ করে বিলাপ শুরু করে দিয়েছে। কিন্তু রোমান সাহেবের চেহারায় কোনো চিন্তার ভাঁজ নেই। তিনি যেন মেয়ের সিদ্ধান্তের উপর নারাজ নন। স্ত্রীকে আশ্বস্ত করলেন এবং বললেন, আমি ওদের পরিবারের মানুষজনদের ভালো করেই চিনি। আমার মেয়েকে ঠিক গ্রহণ করে নিবে। আর আমার মেয়ে কি কোনো কিছুতে কম নাকি? ঠিক মন জয় করে নিবে দেখো। এরপর আর আমার মেয়ে ছাড়া কিচ্ছু বুঝবে না। শত হোক রশিদ সাহেবের তো কোনো মেয়ে নেই, সেই অভাব আমার মেয়ে পূরণ করবে। উষা বাবা মার থেকে দোয়া চেয়ে বের হয়ে গেল। অন্যদিকে উষা বের হওয়ার সাথে সাথে তার মা রেগে মেগে আগুন। ওনাদের 12 বছর বয়সী একটা ছেলে এবং উষাকে নিয়েই ছোট্ট সংসার। মেয়েকে বড্ড বেশি আদরে মানুষ করেছে। সেই মেয়েকে কিনা এতটা অবলায় ফেলে দিচ্ছে। দেশে কি ছেলে কম আছে যে তাদের মন জয় করে তারপর বউ হতে হবে? উষার মা মনে এসব ভেবেই রেগে যাচ্ছে। কিন্তু রোমান সাহেব বুঝতে দিচ্ছেন না। মেয়েকে যে কোনোভাবে ইনামের সাথে বিয়ে দিয়ে তিনি পুরনো ভুলের প্রায়শ্চিত্ত করতে চান। রোমান সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, এভাবে অগ্নিদৃষ্টি দিয়ে আমাকে জ্বালিয়ে দেবার চিন্তা করছো নাকি? তাই করছি। আপনিই না বললেন ইনাম রাজি না হলে অন্য জায়গায় বিয়ে দেব। তারপর আজকে কোনখানের পাত্রপক্ষ নিমন্ত্রণ করলেন, আবার মেয়েকে নিজেই ইনামদের বাসায় যাওয়ার জন্য হাসতে হাসতে অনুমতি দিলেন। আচ্ছা, আপনারা মেয়ের আর বাবা মিলে কি করতে চাইছেন বলুন তো? উষার মা, শান্ত হও। আমি ভালো করেই জানি আমার মেয়ের জেদ কতখানি। সে আমার কথায় কোনোদিনও বিয়ে করবে না। তাছাড়া আজকে কোনো মেহমান আসছে না, আমি অযথা এসব বলেছি। কিন্তু সেই কথা শোনার পরে উষা যে সিদ্ধান্ত নিল, আমি তো মনে মনে সেটাই চেয়েছিলাম। আর আমার মেয়ে আমার ভাবনার মতো সত্যি সত্যি ওদের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বসেছে। দেখো, সব ঠিক হয়ে যাবে। বলেই রোমান সাহেব হাসতে হাসতে ভেতরে চলে গেলেন। কিন্তু ওনার স্ত্রীর রাগটা আরও তীব্র হতে লাগলো। জ্যাম ট্যাম পার করে বিকেল গড়িয়ে যেতে লাগলো উষার পৌঁছাতে। এর আগে কখনোই আসেনি বাসায়, কিন্তু এই মহল্লায় এসেছে অসংখ্যবার। ইনামের মায়ের সাথে দেখা হওয়াকালীন উনি বাসায় নিতে চেয়েছিলেন অবশ্য, কিন্তু উষা বলতো একদম বউ হয়েই ওই বাসায় যাবে। কিন্তু পরিশেষে আজ তাকে ঠিকই যেতে হচ্ছে, সেটাও তাদের না জানিয়ে, খুব বাজেভাবে। ঠিকানা জানা ছিল তার, কিন্তু খুঁজে পেতে একদম সন্ধে হয়ে গেল। শেষ পর্যন্ত বাসা খুঁজে পেল এবং বাসা খুঁজে খুঁজে যখন সে হায়রান,
এত বড় ব্যাগ নিয়ে খুব কষ্টে সিঁড়ি বেয়ে উঠে দরজার সামনে গিয়ে হাঁপাতে লাগলো। কলিং বেলে একসাথে 2-3 বার চেপে ধরল। ভেতর থেকে জোহানা চায়ের কাপটা রেখে হাত দিয়ে দোকান চেপে ধরে বললেন, প্লিজ দরজাটা খোলো, ইনাম পাগল হয়ে গেছে বোধ হয়। আজকে তুমি না গিয়ে ইনামকে একা পাঠালে, সে একা একা কাজের চাপে পুরো আউলে গেছে। যাও দরজা খোলো তাড়াতাড়ি। রশিদ সাহেব গিয়ে দরজা খুললেন। সামনে উষাকে দেখে তিনি চোখ উপর নিচ করে বললেন, জুহি, আমার চশমাটা প্লিজ নিয়ে আসো, আমি মনে হয় চোখে সর্ষের ফুল দেখছি। ভেতর থেকে আওয়াজ আসলো, কে এসেছে? ইনাম কি আসেনি? না, উষা এসেছে, রশিদ সাহেব জবাব দিলেন। জোহানা তড়িঘড়ি করে উঠে এলেন। এসে দেখেন সত্যি সত্যি উষা এসেছে। তিনি এগিয়ে গিয়ে এসে বললেন, সন্ধ্যায় বাইরে, অথচ তুমি ব্যাগ হাতে এখানে কেন? বাসায় যাও, রাত হয়ে যাচ্ছে, অন্যদিন বেলা থাকতে এসো। ভদ্রবাড়ির মেয়েরা সন্ধ্যায় কোথাও বের হয় না। বলেই জোহানা দরজা বন্ধ করে দিলেন। দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে তিনি আবার ভেতরে চলে গেলেন। রশিদ সাহেব দরজা খুলতে চেয়েও পারছে না। জোহানা বুঝতে পেরেছে উষা কেন এখানে এসেছে, কিন্তু তার খারাপ লাগছে। এভাবে মুখের উপরে দরজা বন্ধ করে দেওয়া উচিত হয়নি। দরজা খুলবেন কিনা এটা ভেবেই অনেকক্ষণ চলে গেছে। হয়তো ততক্ষণে উষা চলে গেছে। এরপরও জোহানা কি ভেবে গিয়ে দরজাটা খুললেন। দেখলেন উষা ব্যাগ নিয়ে দরজার সামনেই বসে আছে। তিনি যতটা অবাক হলেন তার চেয়েও বেশি মায়ায় পড়ে গেলেন। ঠান্ডার মধ্যে মেয়েটা একা একা দরজার সামনে বসে আছে। নিজেকে শক্ত করে তিনি উষাকে বললেন, ভেতরে এসো তুমি। রাতের বেলা একটা মেয়েকে একা বাইরে বের হওয়ার কথা বলার চিন্তাবোধ অন্য কারো আসলেও অন্তত আমার মাথায় আসে না। যেটা এসেছিল সেটা তুলে নিলাম, ভেতরে এসো তুমি। বলেই জোহানা ভেতরে চলে গেলেন। উষা এবার হাসল। সে হাসতে হাসতে ব্যাগপত্র নিয়ে ভেতরে গেল। তারপর জোহানার পেছনে ঘুরতে লাগলো। জোহানা এর মধ্যে বললেন, আমার সাথে বাম দিকের রুমটাতে তুমি থাকবে আজ, ডান দিকে যেও না, ওইদিকে ইনাম থাকে, কাল সকালেই চলে যাবে। উষা এদিকে ওদিকে তাকাতে তাকাতে বলল, কিন্তু আমি তো আর যাব না, এখন থেকে এখানে থাকার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছি আম্মু। জোহানা অবাক হয়ে বললেন, আম্মু? হ্যাঁ, আপনি আমার আম্মু, আপনার ছেলের বউ হব না আমি? মনে নেই কয়েকদিন আগে আপনার সাথে দেখা হওয়ার সময় আমি আন্টি ডেকেছিলাম বলে আপনি রাগ করেছিলেন, তারপর বলেছিলেন কিছুদিন পর তো আপনার ছেলের বউ হচ্ছি, তাই যেন আম্মু ডাকি। এখন ভুলে গেলেন? জোহানা মাথা নেড়ে চলে গেলেন। রশিদ সাহেবের মুখে হাসি। উষা আশাতে তিনি যেন খুশি হয়েছেন, কারণ তিনিও চান সবকিছুর বিনিময়ে অন্তত ইনাম আর উষার ভালোবাসা যেন ফাটল না হয়। জোহানা রান্নাবান্নার আয়োজনে উষা আগে আগে থাকছে, তাকে কিছুই করতে দিচ্ছে না। এরপরও জোহানা কিছু না করতেই জোর করছেন, আর বারবার বলছেন কাল সকালে চলে যাবে। কিন্তু উষা যাবে না। তাকে কাজের মেয়ে করে পেটে ভাতে রেখে দিলেও সে এইখানেই থাকবে, এই বাড়ি ছেড়ে যাবেই না একদম। জোহানাও এখন বুঝে গেলেন এই মেয়ে প্রচন্ড একঘেয়ে, কিন্তু তার এসব কাণ্ড কারখানা তার খারাপ লাগছে না। আম্মু আম্মু বলে সারা বাড়ি কয়েক ঘন্টায় মাতিয়ে ফেলেছে সে। রাত 9:30-এর দিকে ইনাম আসলো। বেল বাজাতেই জোহানা উঠে দাঁড়ালেন। এদিকে উষাও এগিয়ে গেল। জোহানা প্রথমে উষাকে দরজা খুলতে বারণ করেন, তারপর আবার কি ভেবে তিনি উষাকেই দরজা খুলতে বলে চলে গেলেন। ইনামের বাড়িতে প্রথমবার তার জন্য দরজা খুলে দিতে উষার কেমন জানি লাগছে। ইনাম তাকে দেখে কি বলবে কে জানে। কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলল, কিন্তু কোনো একটা ভয়ে সে তার মুখ লুকিয়ে সেখান থেকে সরে আসলো। ইনাম তাকে পেছন থেকে দেখে তার মাকে ডেকে জিজ্ঞেস করলো, কে উনি? তার মা উষার দিকে তাকিয়ে দেখল তার মাথায় গুছিয়ে ওড়না দেওয়া। বুঝতে পারলেন ইনাম চিনতে পারেনি। জোহানা বলতে যাবেন, কিন্তু তার আগেই ইনাম আবার বলল, ও বুঝেছি আমি। বলতে হবে না, কিন্তু আগেরটার মতো সেও কয়েকদিন পর টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে না তো? জোহানা উষার দিকে হাত নাড়িয়ে বললেন, আরে না, ও তো। তার আগেই খেয়াল করলেন উষা চোখ ইশারা করছে যেন না বলে। ইনামও কিছু শুনতে চাইল না। সে গিয়ে তার বাবার কাছে বসল সারাদিনের কাজের হিসাব দিতে। উষা রুমে বসে রইল, মাঝে মাঝে একটু উঁকি দিয়ে শুনল বাবা ছেলের কাজের কথা। প্রায় ঘন্টাখানেক পরে জোহানা খাবার দিতে বললেন। উষাও কিচেনে গেল খাবার দেওয়ার জন্য। খাবারে বসে ইনাম একটু খেয়েই আনমনে বলে ফেলল, আম্মু, নতুন মেয়েটার রান্না কেমন পরিচিত লাগছে। তুমি একদিন খেয়েছিলে না উষার রান্না, সেটা কিছুটা এমন ছিল না? বলেই ইনাম তার মায়ের দিকে তাকিয়ে থেমে গেল, আর তোতলাতে তোতলাতে বলল, সরি আম্মু, আমি বেখেয়ালে বলে ফেলেছি,
প্লিজ কিছু মনে করো না। রশিদ সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন সে খাচ্ছে না। চোখে এখনই বর্ষা নেমে যাওয়ার উপক্রম। ইনাম অল্প খেয়েই উঠে চলে গেল, সাথে সাথে জোহানাও। এর মধ্যে বেকায়দায় পড়লেন রশিদ সাহেব। ওনার খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু স্ত্রীর দিকে তাকিয়ে তিনিও উঠে গেলেন। আড়াল থেকে উষা সবকিছুই শুনছিল। সবাই চলে যাওয়ার পরে সে গিয়ে একা একা খেলো। রশিদ সাহেব রুমে যাওয়ার সাথে সাথে জোহানা বললেন, ওরে বলবে কাল সকালে সূর্য ওঠার আগে যে এই বাসা থেকে চলে যায়। ও স্থায়িত্ব দীর্ঘ হলে আমি নিজেই দুর্বল হয়ে যাব। কিন্তু ওরে তো তুমিই কাল আসতে বললে, এখন তুমিই চলে যেতে বলো। আমাকে জড়িও না প্লিজ। মেয়েটার দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারি না, খুব মায়া লাগে। উফ, এই মায়া শেষ করে দেবে সব। ওরে দরজার সামনে বসা দেখে আমি গলে গিয়েছিলাম রাতের বেলা মেয়েটা কোনো সমস্যায় পড়ে কিনা। এটা মানবতা ছিল। সকালে চলে যেতে বললে দোষ হবে না, বলবে তুমি, ব্যাস। জুহি, তুমি মেয়েটার বাবার শাস্তি তাকে কেন দিচ্ছ? তুমি তাদের পক্ষ নিচ্ছ? ভুলে গেছো আমার ভুলের শাস্তি কিন্তু আমার চেয়ে আমার পরিবার বেশি পেয়েছিল। আমার জন্য আমার বাবা মারা গেছে, কিন্তু আমি কার উস্কানিতে এই ভুলটা করেছিলাম বলো? কার হাত ছিল পেছনে? এখন তার জন্য মেয়ে শাস্তি পাবে না তো কে পাবে? তার মেয়ে পেলেই তার পাওয়া হবে। আচ্ছা, সেদিন রোমান তোমাকে বলেছিল পালাতে, তুমি তো অমত ছিলে না। তুমি না চাইলে সে জোর করে নিয়ে পালাতে পারতো বলো? জোহানা চুপ করে আছে। রশিদ সাহেব আবার বললেন, যদি সেদিন রোমান আসতো তাহলে কি তোমার বাবা মারা যেত না? তুমি এটাই বলতে চাও? আরে উনি তো তোমার এভাবে চলে যাওয়ার চারপাশের মানুষের অপমান নিতে পারেননি। তোমার বাবার মৃত্যুর জন্য রোমানের না আসাকে দোষ দিতে পারো না, আর রোমানকেও সম্পূর্ণ দোষ দিতে পারো না। তুমি তো তোমার বাবাকে জানতে, তিনি তোমার উপর কতটা ভরসা করতেন। সেদিনের সিদ্ধান্তে ভুল তোমার বেশি। হতে পারে রোমান এখনো জানে না সেদিনের পর তোমার উপর ঠিক কি কি ঝড় বয়ে গেছে, আর তুমি আজ পর্যন্ত এটাও জানো না সেদিন সে কেন আসেনি। প্লিজ স্টপ। আপনার কি হয়েছে? আমি আগেও বলতাম সব দোষ রোমানের, এখনো বলবো। সে আগে থেকেই জানতো সে আসবে না, এরপরও সে আমাকে বিশ্বাস দিয়েছিল সে আসবে। মিথ্যে বলে আমাকে বাড়ি থেকে বের করেছিল, যার জন্য এত কিছু হয়েছে। নয়তো আজ এতটা বছর আমাকে এত যন্ত্রণা নিয়ে কাটাতে হতো না। সব দোষ রোমানের। রশিদ সাহেব বিছানায় শুতে শুতে বিড়বিড় করে বললেন, হ্যাঁ, রোমান এমন না করলে সব ঠিক থাকতো, কিন্তু আমি তোমাকে পেতাম না। তোমার বাবা বেঁচে থাকলেও হয়তো এতদিনে আমি মরে যেতাম। জোহানা কথাটায় একদম চুপ করে গেল। অনেকক্ষণ একমনে কিছু ভাবলো, তারপর পেছনে তাকিয়ে দেখলো রশিদ সাহেব ঘুমিয়ে গেছেন। তার দিকে তাকিয়ে ভাবলেন, আসলেই তো সেদিন সব ঠিক থাকলে আজকে এই মানুষটাকে তিনি পেতেন না। মাঝে মাঝে রশিদ সাহেবের ধৈর্য আর শ্রদ্ধাবোধ দেখে জোহানা প্রতিনিয়ত অবাক হয়, নতুন করে চেনে আর তার প্রেমে পড়ে। সেদিন তার অসময়ে উনিও যদি মুখ ফেরাতেন, হয়তো জোহানা সেদিন আত্মহত্যা ছাড়া কোনো পথ খুঁজে পেত না। এই একটা মানুষ ছাড়া হয়তো পৃথিবীর কেউই তার এত কিছু সহ্য করে সবকিছুর অভাব ভুলিয়ে এত বছর কাটিয়ে দিত না। জোহানার হাজার জটিল কিছুও তার কাছে একদম সহজ সাবলীল। তিনি প্রতিটা ক্ষেত্রে বিশ্বস্ততার ছোঁয়ায় চেয়ে থাকেন সব সময়। এদিকে উষা এদিক ওদিক ঘুরছে, তার ঘুম আসছে না। ইনামের সাথে তার অনেক কথা ছিল, কিন্তু সেটারও সুযোগ নেই। ইনাম দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে। তাছাড়া এই রুম থেকে ওইদিকে গেলে ইনামের মা টের পাবে। পাশের রুমে থাকতে বলেছে তাকে। তার এসব ভাবনার মধ্যে তার ফোনে রিং বেজে উঠল। পাশাপাশি রুম হওয়ায় জোহানা তার রুম থেকে সব শুনতে পাচ্ছেন। উষা ফোন ধরেই শুনল তার বাবার কণ্ঠস্বর ভারী। একটু জোর দিয়েই জিজ্ঞাসা করল, বাবা, তোমার কি হয়েছে? ওপাশ থেকে কি বলছে জোহানা শুনতে না পেলেও উষা কি বলছে শুনতে পাচ্ছে। উষা বলছে, মানে কি বাবা? আমি এখানে এসেছি সেই খবর ছোট চাচু জানলে কিভাবে? আমি তো রাস্তায় কাউকে দেখিনি, কিংবা ইনামদের বাসায় আমাকে আসতে দেখেছে এমন কাউকে দেখিনি। ওনারা তোমাকে জিজ্ঞাসা করবে কেন এটা নিয়ে? তারপর কিছুক্ষণ নীরব। হয়তো ওপাশ থেকে কিছু বলছে। জোহানা অপেক্ষা করতে লাগলো উষা কি বলে। 2 মিনিট পর উষা বলল, আজব, সেখান থেকে সব ফ্ল্যাটের মানুষকে কে জানালো? আর সবাই এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আসবে কেন? তুমি দরজা বন্ধ করে বসে থাকো। এত প্রেশার নিও না বাবা, লোকের কথায় কান দিবে না। আর ইনামের সাথে তো আমার বিয়ে হবেই। জোহানার একদম বুকের ভেতর থেকে অকপটে একটা হাসি বেরিয়ে আসলো। এবার অন্তত রোমান সাহেব এটা বুঝবেন, একটা মেয়েকে নিয়ে বাজে রটনা হয়ে যাওয়ার পরে বাবা মার কেমন লাগতে পারে। তারপর বিয়ের আগে
ইনামের বাসায় থাকার পরেও যখন ইনামের সাথে বিয়ে না হবে তখন তো আর বাইরের বের হতে পারবে না। হা, যে যা করে তার শাস্তির রাস্তা সে নিজেই উন্মুক্ত করে দেয়। কে বলেছিল মেয়েকে এভাবে পাঠাতে আর নিজেই ফাঁদে ফেসে যেতে? এইসব মনে মনে ভাবতে ভাবতে কতক্ষণ তিনি হাসলেন। তারপর জোহানও ঘুমাতে গেলেন। পরের দিন সকাল হতে না হতেই জোহানা উষাকে ডাকতে লাগলেন, কিন্তু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস না থাকায় অনেকক্ষণ ডাকাডাকির পরে উষা উঠল। চোখ কচলাতে কচলাতে সে এগিয়ে আসতে লাগলো। উষার দিকে তাকিয়ে জোহানা কেমন যেন শীতল হয়ে গেলেন। যেটা বলার প্রস্তুতি নিয়ে এসেছেন সেটা পারবেন কিনা দ্বিধায় পড়লেন। তারপরও নিজেকে শক্ত করলেন তিনি। উষা একদম কাছে এসে বলল, আম্মু ডেকেছেন? জোহানা উষার চোখ থেকে নিজের চোখ ফিরিয়ে বললেন, ইনাম ঘুম থেকে ওঠার আগে তুমি বাসায় চলে যাও, আর কখনো এই বাসায় আসবে না। উষা কিছুক্ষণ হাঁ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর কান্নার স্বরে বলল, আপনি যতক্ষণ আপনার ছেলের বউ না করছেন আমি যাব না। আমি যে এখানে এসেছি সেটা জানাজানি হয়ে গেছে। এভাবে গেলে আমার বাবা সবার সামনে অপমানিত হবে, সবাই বাজে কথা বলবে। উনি অসুস্থ মানুষ, এটা কোনোভাবেই সহ্য করতে পারবে না। প্লিজ এটা করবেন না। আমার বাবার খুব ভরসা আপনার উপর। বাবা আমাকে বিশ্বাস দিয়েছেন, আপনি কখনোই আমাকে ফেরাবেন না। জোহানা এবার উষার দিকে ফিরে তাকালো, চোখ উঁচিয়ে বলল, কোন বিশ্বাসের কথা বলছো তুমি? আর আমার উপরে ওনার কিসের ভরসা? হাস্যকর তো। উষা কিছু বলতে যাবে তখনই ওপাশ থেকে ইনামের গলার আওয়াজ, আম্মু কি হয়েছে? এত সকালে জোরে জোরে কার সাথে কি বলছো? জোহানা এগিয়ে গিয়ে বললেন, ও কিছু না বাবা, ওই যে মেয়েটার সাথে কথা বলছিলাম। নামাজ পড়তে উঠেছিলে বুঝি? আচ্ছা এখন গিয়ে ঘুমাও। ইনাম মায়ের কথা শুনে চলে যাবে তখনই উষা জোহানকে উদ্দেশ্য করে জোরে জোরে বলল, আম্মু ছেলের থেকে লুকানোর কি দরকার? বলেই দেন না আমি এসেছি। এত ভয় পাচ্ছেন কেন? উষার কথায় জোহানা এবং ইনাম দুজনেই চমকে ওঠে। ইনাম আগাগোড়া কিছু না বুঝলেও উষার এমন আচরণে রেগে যায়, আর জোহানাও ভীষণ ক্ষিপ্ত হয়। এই মেয়েকে তিনি খুব মায়া করেছিলেন, যার প্রতিফল এই ধরনের ব্যবহার। ইনামের দিকে তাকিয়ে জোহানা বুঝলেন ইনাম প্রচন্ড রেগে গেছে, কারণ সে নিজেই তার মায়ের কথার উপরে কোনো কথা বলে না, সেখানে তার প্রেমিকার এত সাহস কোথা থেকে এলো? জোহানা উষার দিকে এগিয়ে বলল, আমি আমি লুকাতে চেয়েছি নাকি তুমিই কাল আমাকে বারণ করেছিলে? হ্যাঁ, এই মুহূর্তে আমি চাইনি আমার ছেলে কালকের কিছু জানুক, যেটা অতিবাহিত হয়ে গেছে। সেখানে তুমি আমাকে ভয় পাওয়ার কথা বললে কেন? চরম বেয়াদব তুমি। উষা অনেকটা সহজ ভঙ্গিতে বলল, হ্যাঁ কাল আমি বারণ করেছিলাম, কিন্তু আজ দরকার মনে হচ্ছে, কারণ আজ এই বাড়ি থেকে আমার চলে যেতে হবে। আপনাকে এবং ইনামকে দুজনকে আমার কিছু কথা বলার দরকার। আপনার হঠাৎ বদলে যাওয়ার রহস্য। ইনাম আর থেমে থাকতে পারল না। সে জোরে ধমকিয়ে বলল, এত সাহস তুমি কোথায় পেয়েছো? আমার মায়ের সাথে তুমি উঁচু গলায় কথা বলো? একটু আগে পর্যন্ত তোমার জন্য আমার খারাপ লাগছিল, খুব মনে পড়ছিল তোমাকে, কিন্তু এখন বুঝতে পারছি সত্যি তোমরা বাবা মেয়ে খুব খারাপ। আমার আম্মু সবসময় যে সিদ্ধান্ত নেয় সেটা নিঃসন্দেহে পৃথিবীর বেস্ট সিদ্ধান্ত। বেরিয়ে যাও তুমি এক্ষুনি, বেরিয়ে যাও বলছি। চেঁচামেচিতে রশিদ সাহেব চোখ ডলতে ডলতে উঠে এলেন। এসে দেখেন হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে। ইনামের কথাগুলো উষা মনোযোগ দিয়ে শুনল, তারপর একটু নরম স্বরে বলল, হ্যাঁ চলে যাব। ইনাম এবং আম্মু, আমি দুঃখিত আমার এমন আচরণের জন্য, কিন্তু আমার কি করা উচিত আমি বুঝতে পারছিলাম না। কোথাকার পুরনো শাস্তি আমার উপরে। আম্মু এতটাও অধৈর্য হলেন, আমাকে ভোরবেলায় বাসা থেকে বের হতে বলছেন। আচ্ছা আমি যদি এই এখন কুয়াশা জড়ানো ভোরে ব্যাগ হাতে বাসার দিকে যাই, কোনো গাড়ি তো পাবো না, তাই না? রাস্তায় হাঁটতে যাওয়া কিংবা মসজিদ থেকে ফেরা মানুষগুলো কি ভাববে? রোমান সিদ্দিকের মেয়ে ব্যাগ হাতে এত সকালে কোথা থেকে আসলো? কিংবা কাল আসার সময় আমাকে যারা দেখে অলরেডি রটনা করে ফেলেছে, বিয়ের আগেই আমি প্রেমিকের বাসায় ছিলাম, তাদের কেউ দেখলে কি হবে? বলুন কি হবে? একটা মেয়ের ইজ্জতের চিন্তা তো আপনার অন্তত করা উচিত। আপনিও তো একটা মেয়ে। ইনাম আর রশিদ সাহেব চুপ করে আছে, কিন্তু জোহানা কিছুটা হাসির ভঙ্গিতে বলল, ইজ্জতের চিন্তা, তাও রোমান সিদ্দিকের মেয়ের মুখে? তোমার বাবার মধ্যে সেটা আছে উষা? উষা ইনামের দিকে একবার তাকালো, তারপর জোহানার দিকে তাকিয়ে বলল, মাফ করবেন, ইনামের সামনে কথাগুলো বলছি বলে। আমি আপনাকে শুধুই ইনামের পরিচয় চিনতাম না, আরেকটা পরিচয়ও চিনতাম।
তবে দুটো মানুষ যে এক ছিল সেটা কাল রাতে এই বাসায় এসে জেনেছি। জোহানা কিছুটা অবাক হয়ে বলল, মানে? উষা নিচের দিকে চোখ করে বলল, অন্যদের বাবা ছোটবেলায় রূপকথার গল্প শোনায়, কিন্তু আমার বাবা ছোটবেলায় আমাকে শুনিয়েছিল বাবার জীবনে জড়িয়ে থাকা এক নারীর গল্প, জুহির গল্প। এটা এতবার শুনেছি, তারপরও যতবার শুনি হৃদয় মুচড়ে ওঠে। ছোটবেলায় যখন কিছু বুঝতাম না তখনও আমার মন ভীষণ খারাপ হতো। অভিমান করে বাবাকে বলতাম, বাবা অন্য গল্প শোনাও, এটা কষ্টের। কিন্তু বড় হয়ে ইচ্ছে করেই শুনতে চাইতাম। তখন বাবার চোখের দিকে তাকালে আমার চোখে জলে আসতো, কারণ বাবা প্রতিবারই কাঁদতেন। আমার মা, আমার পুরো পরিবার, নানু বাড়ির পরিবার, আমার ছোট ভাইটা পর্যন্ত জানে এই জুহির গল্প। কিন্তু জুহি যে আপনি, এই জোহানা রশিদ, সেটা আপনার পরিবারের পরে আমার বাবা জানে, আর কাল আমি জেনেছি। আঙ্কেল দরজা খুলে যখন বলেছিলেন, জুহি কে এসেছে দেখো, তখন বিশ্বাস করেন আমি নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি বারবার কানকে প্রশ্ন করছি, আমি সত্যিই ভুল শুনিনি তো? কোনো কথা বলতে পারিনি। তারপর মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। আমি বাইরে বসে মিলালাম, এতবার শুনে আসা সেই জুহি চরিত্রটা আর কারো হতে পারে না। এছাড়া আমার আর ইনামের দুজনের পরিবারের মধ্যে কোনো রকম কোনো সংঘর্ষ নেই যার জন্য সব ঠিক থাকা সত্ত্বেও বিয়ে বাতিল হবে, সেটাও দুজনের বহুদিনের সম্পর্ক থাকার পর। তারপর বুঝলাম গল্পের মধ্যে বাবা ঠিকই বলেছিল, সেদিনের পর জুহির মধ্যে বাবাকে নিয়ে ভুল ধারণা এসেছে হয়তো। কিন্তু বাবা হয়তো 2 দিনে এটা বুঝেছেন সেটা শুধু ভুল ধারণা না, বিশাল বড় এক ঘৃণার পাহাড়, যেটা একুল ওকুলও নেই। আসলে পৃথিবীতে কিছু মানুষ স্বার্থপর হয়, আর কিছু মানুষ স্বার্থপরের উপাধি নিয়ে জীবন কাটায়, যেটা নিতান্তই ওপারের মানুষটার চোখে পড়ে না দৃশ্য থেকে। কিন্তু সেই দৃশ্যের পেছনের গল্পটা জানা থাকে না অন্য প্রান্তের মানুষটার। ইনাম হাঁ করে শুনে যাচ্ছে, তার মাথায় কিছুই যাচ্ছে না। কিসের গল্প, কিংবা আম্মুর সাথে জড়িয়ে থাকা কিসের চরিত্র? জোহানাও কিছু বলছে না। এসব শুনেও যেন এই নামটা তিনি উচ্চারণ করতে ইচ্ছুক নন। কিন্তু রশিদ সাহেব এবার মুখ খুললেন। তিনি বললেন, তোমার বাবার বলা গল্পটা আমাদের শোনা উষা। উষা জোহানার দিকে লক্ষ্য করে বলল, আমি জানি না বিচ্ছিন্ন হওয়ার পরে আপনার সাথে কি ঘটে গেছে, কিন্তু আমার বাবারটা জানি। আমার জানা মতে আমার বাবাও সেদিনের পর আপনাকে অপরাধী মনে করে, যদিও আজ পর্যন্ত মুখ ফুটে বলেনি। কিন্তু ওনার মধ্যে রাগ নেই কিংবা রাগের কারণ নেই এমনও না, যথেষ্ট কারণ আছে। জোহানা গলা ঝেড়ে চোখ বড় করে বলল, তাই? যথেষ্ট কারণ? আর সেটা আমার বাবার মৃত্যুর থেকেও বেশি। আরে সেদিন আমার ভুলের জন্য আমার বাবা মারা গেছে, আমার পরিবার, আমার সমাজ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। 25টা বছর পরিবার থেকে বিতাড়িত হয়ে ছায়াবিহীন হয়ে বেঁচে আছি আমি। বুঝতে পারবে তুমি আমার কষ্ট? বুঝতে পারবে আমার ভেতরের ক্রন্দন? আর এই সব কিছু হয়েছিল শুধুমাত্র একটা প্রতারককে ভরসা করতে গিয়ে, বুঝলে? এটা শুনে উষা আঁতকে ওঠে। হয়তো সে এতটা সিরিয়াস কিছু ভাবেনি। জোহানা কাঁদছে। উষা রশিদ সাহেবের দিকে তাকিয়ে দেখলেন তিনিও কাঁদছেন, আর ইনাম এর আগে এত কিছু জানতো না, আর জানতেও চায়নি। আজকে সে ভীষণভাবে অবাক থেকে অবাকতর হচ্ছে। উষা নিজেও চোখের পানি হাত দিয়ে মুছতে মুছতে বলল, আপনার শুধু এতটা রাগ নয়, তার চেয়ে বেশি রাগও এই ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, এটা আপনার জায়গায় থাকলে প্রতিটা মানুষ করতো এবং করবে। তবে আপনার বাবা হয়তো সেদিন মারা গিয়েছিল, কিন্তু আমার বাবাও সেদিন মৃত্যুকে কাছ থেকে দেখে এসেছে। আপনি 25 বছর ধরে পরিবার থেকে বিতাড়িত, আর আমার বাবা স্বাভাবিক জীবন থেকে। আপনি জানেন, আমার বাবা খোড়া, পা টেনে টেনে হাঁটে, আর ওনার ডান হাতে ভালো করে বশ পান না। এই হাতে কোনো কাজ করতে পারেন না, কারণ সেই হাতের ভেতরে হাড় বলতে কিছু নেই। এটা শুনে জোহানা রশিদ সাহেবের দিকে তাকালেন। রশিদ সাহেব মাথা নেড়ে বোঝালেন উষার কথা সত্যি, কারণ এটা তিনি 1-2 বারে দেখায় খেয়াল বিষয়টা করেছেন। জোহানা তারপর আবার উষার দিকে তাকালেন। উষা বলতে লাগলো, বাবা সেদিন নিজের জমানো আর বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা ধার নিয়ে দাদুর গয়না সহ 80,000 টাকা নিয়ে বের হয়েছিলেন। তখনকার সময়ে 80,000 টাকার কদর নিশ্চয়ই কারো অজানা নয়। রাত 4টে তখন, যখন বাবা রওনা দিয়েছিল। এই সময় চলাচলে ততটাও ভয় পেত না মানুষ, কিন্তু যারা আমার বাবাকে টাকা দিয়ে সাহায্য করেছিল তারাই লোক লাগায় টাকা হরণ করায়। পালানোর পরে কোন বাসায় উঠবে সেটার কথা বলতে অন্ধকারে কয়েকজন লোক বাবার কাছে আসে, ভুলিয়ে লোকালয় থেকে দূরে আনে, নদীর পাড়ে। তারপর যা আছে সবকিছু দিয়ে দিতে বলে। কিন্তু বাবা তখন জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু টাকা দিতে প্রস্তুত ছিল না। তিনি ভেবে রেখেছেন খরচের জন্য 30,000 টাকা রেখে দেবেন, আর 50,000-এ কিছু একটা করার চেষ্টা করবেন, আর ঋণগুলো আস্তে আস্তে শোধ করবেন। তার মধ্যে 2 পরিবার মেনে নিলে তো কোনো কথাই নেই।
কিন্তু বাবার সেই স্বপ্নটা কয়েক মিনিটে বালিতে মিশিয়ে দিয়েছিল তারা। শুধু স্বপ্ন নয়, আমার বাবাকেও তারা টাকা না দেওয়ার জন্য এত মেরেছে, শেষ পর্যন্ত তারাও ভেবে নিয়েছিল বাবা মরে গেছে। বালির মধ্যে নিথর দেহটা আধ চাপা দিয়ে সবকিছু নিয়ে চলে গিয়েছিল সবাই। এদিকে নাকি লোকজন তখন কম যেত, কিন্তু আমার বাবার ভাগ্য সেদিন নৌকায় করে ভোরে এদিকে বেদেরা আসছিল। তারা জনমানবহীন একটা জায়গার খোঁজ করছিল। সেই জায়গাটায় তাদের পছন্দ হয়েছিল, তাই সকাল সকাল তাঁবু গাড়ার কাজ শুরু করে। তাদের মধ্যেই খুঁটি বসাতে গিয়ে একজন বাবার নির্মম দেহ দেখে চিৎকার করে ওঠে। কেউ কেউ বলেছিল মরে গেছে, আবার কেউ বলেছিল বেঁচে আছে। তারা সকলে মিলে সদর হাসপাতালে বাবাকে নিয়ে আসে। বাবার সারা শরীর খুঁজে ছোট্ট ফোনটা পেয়েছিল তারা, যেটা আঘাত লেগে ভেঙে গেছিল। অন্য ফোনে সিম লাগিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল সেখানকার মানুষ। চিকিৎসার 2 দিন পরে নাকি বাবার জ্ঞান ফিরেছিল, কিন্তু জ্ঞান ফেরার পরে বাবা সর্বপ্রথম বলেছিলেন, জুহি আমার জন্য অপেক্ষা করছে। কে বা কারা এই অবস্থা করেছে সেই প্রশ্ন নিয়ে চারপাশ মুখরিত থাকলেও বাবার মুখে শুধু জুহি জুহি। তারপর বাবাকে সেখান থেকে নিয়ে ভালো হাসপাতালে এমার্জেন্সি অবস্থায় চিকিৎসা করে 3 মাস। এর মধ্যে বাবার জ্ঞান ফিরলেই নাকি বাবা জিজ্ঞাসা করত জুহি ফোন দিয়েছে কিনা। বাবাও ফোন দিয়েছেন, ঘরের কোনো নাম্বারে নাকি ছিল, কিন্তু সেটার লাইন আর খোলা পায়নি। বাবা ভাবতেন আপনি ঠিক ফোন দেবেন, হয়তো অন্য কোনো নাম্বার থেকে। বাবার কাছে আপনার সাথে যোগাযোগের রাস্তা না থাকলেও আপনি তো বাবার নাম্বার জানতেন, তাই না? কিন্তু বাস্তব তো এটাই, আপনার থেকে বাবা আর ফোন পায়নি। আপনি জানতেও চাননি সেদিন বাবা কেন আসলেন না। বাবার এই গল্পে এই কথাটা বলার সময় তিনি সব সময় কেঁদে ফেলেন। এতেই বুঝি আপনার উপরও বাবার রাগ আছে, কিন্তু বাবা সেটাকে অপরাধীর কাতারে নেন না। সবসময় বলেন সে হয়তো আমাকে ভুল বুঝেছে, তাই নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছে। তারপর বাবাকে চিকিৎসাকালীন ডক্টররা বলেছিলেন বাবার এক পা পুরোপুরি অচল হয়ে যাবে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে 1 বছরে তিনি পা টেনে টেনে লাঠি ছাড়াই হাঁটতে পারেন। কিন্তু দ্রুত হাঁটা কিংবা পা দিয়ে ভর করে ভারী কাজ করা সম্ভব হয় না। আর ডান হাতে তো কোনো কিছুই জাস্ট স্পর্শ করতে পারেন, 10 গ্রামের কিছু উঠাতে পারেন না। সম্পদ বিক্রি করে বাবার ধার করা টাকা দাদা শোধ করেছিল। সুস্থ হওয়ার পর থেকেই দাদা বাবাকে বিয়ের জন্য জোর করতেন, কিন্তু উনি জুহি জুহি করতেন। তবে বাবার এই অবস্থায় কেউ মেয়ে দিতেও রাজি ছিল না। কিন্তু দাদা ভাই যখন খুব অসুস্থ ছিলেন, তিনি শেষ ইচ্ছে পোষণ করেছিলেন বাবা যেন ওনার মৃত্যুর আগে পুত্রবধূর মুখ দেখান। শেষ সময়ে বাবা আমার মাকে বিয়ে করেন, কিন্তু আমার মা ছিল একটা গরিব পরিবারের বেড়ে ওঠা কিশোরী। অল্প বয়সে বিয়ে হয়েছিল, কিন্তু যৌতুক না দিতে পারায় ডিভোর্স হয়েছিল মায়ের। পরবর্তীতে বাবার সাথে বিয়ে হয়, নয়তো টাকা পয়সার খাতিরেই ভালো জায়গায় বিয়ে করা বাবার ক্ষেত্রে তখন সম্ভব ছিল না। তবে সেই অবস্থাতেও আস্তে আস্তে অদম্য চেষ্টা আর ইচ্ছে শক্তিতে আজ আমার বাবাও একজন স্বাবলম্বী পরিবারের কর্তা। আর অনেক বছর পরে বাবা জানতে পেরেছিলেন বাবার এই অবস্থার পেছনে বাবার খুব বিশ্বস্ত বন্ধুর হাত ছিল, কিন্তু ততদিনে সে অ্যাক্সিডেন্টে মারা যায়। সত্যি যারা অপরাধ করে তারা শাস্তি পায়। আপনার কাছে আমার বাবাও অপরাধী, তাই মেয়েকে দিয়ে সেই শাস্তি ঠিক ঠিক পেয়ে যাচ্ছেন। চোখ ভর্তি পানি নিয়েই এটুকু হাসার চেষ্টা করে উষা সবার দিকে একবার করে তাকালো। সবাই কাঁদছে বলে মনে হচ্ছে, কিন্তু উষা বুঝতে পারছে না তার চোখ ঝাপসা লাগছে। সে পেছনে পা পিছোতে পিছোতে বলল, অনেক কিছুই থাকে অজানায়, যেমনটা আপনার বাবার মৃত্যু। আমার বাবা হয়তো এখনো এটা জানেন না, জানলে তিনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। শাস্তি তো আমরা পাবো, তবে প্লিজ আপনি আপনার পক্ষ থেকে আমার বাবাকে মাফ করে দিয়েন, আর আমাকেও। রাগের বশে খারাপ আচরণ করেছি। ইনাম, আমি জোর করে তোমার জীবনে আসতে চাই না, সত্যিই চাই না। উষা দৌড়ে রুমে চলে গেল। সবাই চুপ করে এখানেই দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। বাইরে সূর্য উঠে চারপাশ আলোকিত, কিন্তু এই ঘরের মানুষদের সারাময় আধার, সাথে শোরগোল থেকে হঠাৎ নীরবতা। বাইরের কিরণটা ঝলমলিয়ে আজকে কারোর ছায়া তৈরি করছে না, কেমন যেন সেও তাদের থেকে দূরে থাকতে চাইছে, আর বলতে চাইছে এখানে সে আজ বড্ড বেমানান। উষা ব্যাগ হাতে বেরিয়ে বলল, এখন অনেক বেলা হয়েছে, আমার সমস্যা হবে না যেতে। আর হলেও কি, লোকে বললেই কি, যা হওয়ার ছিল তা আগেই ভাগ্য ফেরাতে পারেনি, আর এবারেও পারবে না। অতীত বর্তমানের আশেপাশে না আসুক। বিদায় আম্মু, শেষবার ডাকা হয়তো। বিদায় ইনাম। দরজা খুলে কাঁদতে কাঁদতে চলে গেল উষা। অন্যদিকে রশিদ সাহেব আর ইনাম তাকিয়ে আছে জোহানার দিকে।